নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। কথায় আছে, অপেক্ষাতেই মানুষ বাঁচে। কিন্তু সেই অপেক্ষা যদি হয় ন্যায় বিচারের, তাহলে সেই বাঁচার পথ বোধহয় খুব একটা সুখকর হয় না। এমনই এক কষ্টের অপেক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর সেই অপেক্ষা একটাই, আরজি করের চিকিৎসার সঙ্গে সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। তবে সেই অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে ততই জমছে প্রশ্নের পাহাড়। 9 আগস্ট রাতের ঘটনা, মাস কাবার হতে চলল, এখনো বহু প্রশ্নের উত্তরই আমাদের মিলল না। এখনো জানা গেল না অপরাধী এক না একাধিক। জানা গেল না সেই রাতে ঠিক কি হয়েছিল সেমিনার হলে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তো ছিলই, এবার সিবিআই এর নীরবতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে বিচারের লড়াইতে শীত কেটেছে রাজনীতি। সাধারণ রোগীদের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে কাজে ফিরবেন আমাদের ডাক্তারবাবুরা। আমাদের আজকের আলোচনার বিষয় জাস্টিস অ্যাট দ্য রেট রাজনীতি। আর এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। একদম বাঁদিকে রয়েছেন ডক্টর শোভন কুমার দাস, ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে মধুজা সেন রায়, এবং আমার বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আমার একদম ডান দিকে রয়েছেন আন্দোলনকারী চিকিৎসক ডক্টর তৃণেশ মণ্ডল। পাশে রয়েছেন ডক্টর দেবশ্রী গুহ, অ্যাসোসিয়েট প্রফেসর পেডিয়াট্রিক্স, আরজি কর মেডিকেল কলেজ এবং জয়েন্ট সেক্রেটারি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। মানে আমার একদম ডান দিকে রয়েছেন অনেকগুলো মন্ত্রিত্ব তার আছে, অর্থ থেকে শুরু করে অনেক কিছুই, কিন্তু আজকের পরিচয় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরজি করের ঘটনার পর এই প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এই যে এক নারকীয় ঘটনা ঘটে গেছে, যে বিচার আমরা প্রত্যেকে চাইছি, সেই বিচার কবে শেষ হবে, কবে জানা যাবে আসল প্রশ্ন, আমরা উত্তর খুঁজব। আমি প্রথমেই ডক্টর তৃণেশ মণ্ডলকে জানতে চাইব যে আপনারা জুনিয়র ডাক্তার, আপনাদের কাছে আমাদের এই সমাজ, আমাদের এই সোসাইটি, আমাদের এই মানুষ, তারা অনেক কিছুর চাওয়া পাওয়া আছে আপনাদের কাছে। আপনাদের এখন বক্তব্যটা ঠিক কি, কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন? দেখুন, 9ই আগস্ট আমাদের আরজি কর মেডিকেল কলেজে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, একজন পিজিটি ডাক্তার তার ডিউটিরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা আমাদের আন্দোলন তারপর থেকেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন 22-23 দিন হয়ে গেল, আন্দোলন এখনো চলছে, কিন্তু ন্যায় বিচার আমরা এখনো অবধি পাইনি। ন্যায় বিচার মানে কি? মানে একজন মাত্র অপরাধী শুধুমাত্র ধরা পড়েছে, বাকি সিবিআই প্রথমে কলকাতা পুলিশ তদন্তভার নিয়েছে, তারপর সেখান থেকে সিবিআই তদন্তভার নিয়েছে, কিন্তু আমরা এখনো অবধি সুপ্রিম কোর্টের মনিটর সিবিআই, আমরা এখনো অবধি জানতে পারিনি যে ঠিক কতজন অপরাধী, একজন নাকি একাধিক, তাদের পরিচয় কি এবং তাদের ডিএনএ ম্যাচ হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই এই সত্যিটা যতক্ষণ না অবধি আমাদের সামনে চলে আসছে, ততক্ষণ জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুধুমাত্র আরজি কর নয়, পশ্চিমবঙ্গব্যাপী এবং ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে কিছু কিছু ফর্মে হচ্ছে এবং সেই আন্দোলন চলতে থাকবে। তাছাড়াও আমাদের কিছু দাবি ছিল, সেটা একটা হচ্ছে আমাদের সবার ওয়ার্ক প্লেস সেফটি। হ্যাঁ, আরজি করে সিআইএসএফ এসছে, কিন্তু আমরা জানি না সিআইএসএফ কতদিন থাকবে। সিআইএসএফ থাকলেও কি আমরা আরজি করে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার যারা আছেন, তারা সুরক্ষিত কিনা? কারণ যদি এক অপরাধী একাধিক বদলে একাধিক হয়, তাহলে সেই অপরাধীরা এখনো অবধি আরজি করে আছে, তারা ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই অবস্থায় বাকি জুনিয়র ডাক্তাররা বা অন্যান্য ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা কখনোই সেফ ফিল করতে পারে না তাদের কাজকর্ম করতে। তৃতীয়ত আমাদের আরো একটা পয়েন্ট ছিল, যেটা হচ্ছে যে এই অপরাধীদেরকে যারা
বারবার আড়াল করার চেষ্টা করেছে, সে কর্তৃপক্ষের বিভিন্ন লোকজন হতে পারে বা পুলিশ প্রশাসনের বিভিন্ন লোকজন হতে পারে, যারা উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এবং 14ই আগস্ট রাতে অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে আরজিকর মেডিকেল কলেজের উপর যে হামলা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার উপযুক্ত তদন্ত কলকাতা পুলিশ করেনি। আমরা এই সমস্ত ঘটনার ন্যায় বিচার চাই। ডক্টর মোড়ল, ন্যায় বিচার আমরা প্রত্যেকেই চাই, এ নিয়ে কোনো প্রশ্নই নেই, ন্যায় বিচার আমরা প্রত্যেকেই চাই। কিন্তু এই যে সাধারণ মানুষও তো একটা হয়রানি হচ্ছে, এটা আপনি মানছেন? যে কারণ সাধারণ মানুষেরও তো একটা কোথাও একটা তাদের অসুবিধা হচ্ছে, যারা গরিব মানুষ, যারা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট। তবে এই ব্যাপারে আমি বলে রাখি যে সমস্ত পশ্চিমবঙ্গে যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার এমার্জেন্সি আউটডোর ইনডোর পরিষেবা কিন্তু এখনো চলছে। সিনিয়র ডাক্তাররা, ম্যাডাম এখানে আছেন, আরো ভালো বলতে পারবেন, সিনিয়র ডাক্তাররা তাদের ওভার ডিউটি করছেন এবং ওভার ডিউটি করে আমাদের জুনিয়র ডাক্তারদের যে ঘাটতি, মানে না থাকার জন্য যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতিটাকে তারা মেকআপ দেওয়ার চেষ্টা করছেন। আরো একটা জিনিস আমি বলতে চাই এই প্রসঙ্গে, যে এই দায় কি শুধুমাত্র ডাক্তারদের, মানে এই যে ডাক্তাররা আন্দোলনে এসছে সেই দায়ী কি শুধুমাত্র ডাক্তারদের? হেলথ এডুকেশন এবং স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বৃত্তায়ন হয়েছে সেই দুর্বৃত্তায়ন যারা করেছে তাদের জন্যই তো ডাক্তারদেরকে এই আন্দোলনে নামতে হবে। আলোচনায় আমরা আসবো। আমি ডক্টর দেবশ্রী গুহ, আরজি করেরই ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর গুহ, এই যে পরিস্থিতি, ডক্টর মন্ডল বললেন যে ওনাদের দাবি দেওয়ার কথা, আপনি তো একজন চিকিৎসক, এই যে ঘাটতির কথা আপনারা পূরণ করছেন, সত্যি কি পূরণ হচ্ছে? যত পেশেন্ট আছে, যেভাবে পরিষেবা দেন আপনারা কি সত্যিই দিতে পারছেন? সত্যি কথা বলতে কি, প্রথম যখন এই ঘটনা ঘটলো তারপর থেকে পেশেন্টরাও আসতে একটু ভয়ই পাচ্ছেন আরজি করে। অনেকের সঙ্গে যারা পার্সোনালি এসছেন কথা বলেছি আমরা, যে তারা আসতে ভয় পাচ্ছেন হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর। দ্বিতীয়ত 14ই আগস্ট রাত্রে সেই ভয়াবহ অ্যাটাকের পর। সুতরাং সব মিলিয়ে পেশেন্ট যে সংখ্যায় আসার কথা তুলনামূলকভাবে একটু কম আসছে ঠিকই, কিন্তু যারা ইমার্জেন্সিতে আসছেন তাদের সমস্ত পরিষেবা আমরা যারা সিনিয়র চিকিৎসকরা আছি আমরা সর্বতোভাবে দেওয়ার চেষ্টা করছি। আমি আমার ডিপার্টমেন্টেই বলি, একসঙ্গে অনেক এমার্জেন্সি চলে। একটা জেনারেল পেডিয়াট্রিক্স এমার্জেন্সি, একটা পিডিয়াট্রিক আইসিইউ, একটা নিওনেটোলজি বিভাগ আছে, সেখানে এসএনসিইউ, সদ্যজাত বিয়ে, একটা এনআইসিইউ, মানে একসঙ্গে প্রায় 4-5 জন ম্যান পাওয়ার দরকার হয়। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে আমরা এই সবাই সিনিয়র চিকিৎসকরা সবাই একসঙ্গে মিলে কিন্তু এই পরিষেবাটা দিতে পাচ্ছি। ডেলিভারিও কিন্তু বাড়ছে, ডেলিভারির সংখ্যাও বাড়ছে আস্তে আস্তে। প্রথম মানুষ যেটুকু ভয় পেয়েছিল সেই ভয় কাটিয়ে এখন আসছেন আরজি করে। আমরা কিন্তু সেই পরিষেবা সর্বতোভাবে দিতে পাচ্ছি। ইন্ডোরেও পেশেন্ট ভর্তি আছে, আইসিইউতেও পেশেন্ট ভর্তি আছে, আমরা কিন্তু দিতে পাচ্ছি। এর শেষটা কোথায়? আপনি তো একজন ডাক্তার যিনি অ্যাসোসিয়েট প্রফেসর, এর শেষটা কোথায়? কি মানে কোথায় শেষ হতে পারে জিনিসটা? দেখুন, শেষ বলতে শেষ আমরা তো মূল একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, জাস্টিস মানে যে ঘৃণ্য অপরাধ ঘটে গেছে সেই অপরাধীদের চিহ্নিতকরণ, শাস্তির থেকেও বড় কথা আগে চিহ্নিতকরণ, এক বা একাধিক ব্যক্তি যারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিতকরণ। সিআইএসএফ আজকে ঘিরে রেখেছে পুরো হাসপাতাল, কিন্তু শুধু সিআইএসএফ বা পুলিশই কি নিরাপত্তা দিতে পারে? আমি পার্সোনালি বলছি, আমি এই কলেজের প্রাক্তনী, অনেক নাইট ডিউটি করেছি এখানে, কখনো ভয় করেনি, কখনো আমাকে নিজেকে মনে হয়নি আমি সুরক্ষিত নই। কিন্তু এখন আমি যখন নাইট ডিউটি দিচ্ছি, বন্ধ ঘরের মধ্যে ছিটকিনি আটকে যখন আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুচ্ছি, চোখ দুটো বুজে আসছে, তখন হঠাৎ করে একটা স্কেয়ারি একটা মুভমেন্ট হচ্ছে। আমার মনে হচ্ছে যে যদি কেউ অ্যাটাক করে আমি তো ঘুমিয়ে পড়ছি, আমি তো প্রতিরোধ করতে পারবো না। মানে এই পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে, মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। ট্রমা। আমি সিনিয়র, আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জুনিয়র আমার ছোট ছোট ভাই বোনেরা তারা তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেই, আমরা কিভাবে তাদেরকে বলবো? একদম। আমি আসছি ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ ডক্টর শোভন কুমার দাসের কাছে। ডক্টর দাস, আপনি আমাকে বলুন যে এই যে জাস্টিসের দাবি করছেন, আমরা প্রত্যেকে জাস্টিস চাইছি, আমরা প্রত্যেকে চাইছি খুনি এক বা একাধিক যেই হোক না কেন কঠোরতম শাস্তি হোক, কিন্তু এটা বিচার প্রক্রিয়া তো দীর্ঘ, সেটা তো পরের বিষয় আসবো আলোচনায়। কিন্তু বিষয়টা হচ্ছে সবাই নির্ভর করছে যে কবে আসবে ফরেনসিক রিপোর্ট, কখন আসবে ফরেনসিক রিপোর্ট, কি আছে ফরেনসিক রিপোর্টে। আজ এত দিন হয়ে গেল, ফরেনসিক রিপোর্ট কি আসতে এত সময় লাগে? সাধারণত
যখনই ক্রাইম অন হিউম্যান বডি হয়, সে যেভাবেই হোক না কেন, তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে তদন্তের। তার মূল উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাসাইলেন্ট অর আইডেন্টিফাই দ্য পারপিট্রেটার্স, এখানে যেটা হয়। তো তার জন্যই পরপর স্টেপগুলো আমাদের ফলো করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ময়না তদন্ত। যাই হোক, অনেকভাবে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বিভিন্নভাবে উঠে আসাতে অনেক জনমনে কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যেগুলো কিন্তু সঠিক নয়। তো এই ব্যাপারে একটা আপনার প্রশ্ন দিয়েই বলি। প্রথম কথা হচ্ছে যে এখন একটা কথা উঠে আসছে যে তদন্ত কি লোপাট এভিডেন্স লোপাট। হ্যাঁ, এভিডেন্স লোপাট কেন হঠাৎ এই সিন অফ ক্রাইম, এভিডেন্স লোপাট, এই প্রসঙ্গটা বারবার এত উঠে আসছে, এতে কেন আমরা উঠাচ্ছি? এটা পরিষ্কার কথা, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে তদন্তকারী সংস্থা যাদের কাজ হচ্ছে যে অ্যাসাইলেন্টকে বা পারপিট্রেটরকে ধরা, তারা কিন্তু এই ব্যাপারটাকে একটা অ্যালিবাই হিসাবে ইউজ করছে। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র সিন অফ ক্রাইমে কিছু ক্লু হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু মূল যে তদন্তের যে মূল যে ক্লু বা মূল যে জিনিস, সেটা কিন্তু ভিকটিমসের বডিতেই ছিল এবং বডিতেই আছে। যেমন সোজা কথা, সেটা তার জন্য ময়না তদন্ত হয়েছে, আজকে তার বডি দাহ হয়ে গেছে, কিন্তু ময়না তদন্তের সময়ে তার যা জিনিস, তার যা দেখা, সেগুলো তো সংরক্ষণ করা হয়েছে নিশ্চয়ই, নিয়ম অনুযায়ী তো সংরক্ষণ করা হয় একদম একদম। সুতরাং তার মধ্যেই এই যে তার মধ্যে কি আছে, যেটা দিয়েই সঠিকভাবে একটা আইডেন্টিফাই করা যায় যে অ্যাসাইলেন্ট, যে কিলার বা যে রেপিস্ট, তাকে আইডেন্টিফাই করা যায়। তার মধ্যে মূলত যে জিনিসটা, সেগুলো কিভাবে হচ্ছে আমি জানি না, এবং এতদিন হয়ে গেছে, তার সবকিছুরই রিপোর্ট এসে যাওয়ার কথা, কোনোটাই বাদ থাকার কথা নয়। আপনি নিজে ফরেন্সিক মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন রাজ্যগড় হাসপাতালের, তো এতদিন লাগার কথা হ্যাঁ কি না? একদমই নয়, একদমই নয়, একদমই নয়। শুধুমাত্র এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ম্যাচিং। দ্যাট মে টেক টাইম। সেটা হচ্ছে সামটাইমস ইট মে টেক 6 উইকস। আবার বলছি যে যে ল্যাব যেভাবে পদ্ধতি করে, তার মধ্যে কারো কারো একটু দেরি হয়, কেউ 6 সপ্তাহ নিতে পারে, কেউ 8 সপ্তাহ নিতে পারে। কিন্তু বাকি যেসব পরীক্ষা, যে টিস্যু স্যাম্পলিং বা ব্লাড স্টেইনস বা স্পার্ম ডিটেকশন বা এগুলো তো এতদিনে সবই এসে যাওয়ার কথা। এবং একবার যদি আমরা সেখানে স্পার্ম ডিটেকশন, এই যে অ্যাসাইলেন্ট একজনকে ধরেছি, তো তার যে নেল স্ক্র্যাপিং, কারণ তার যে পোস্টমর্টেম রিপোর্টে তার নখের আঁচড় কামড়ের দাগ আছে, সুতরাং যে অ্যাসাইলেন্ট, তার নখের যে স্যাম্পলস, তার ওখান থেকে তো আমরা তো অবশ্যই পাবো এবং সেখান থেকে তো ম্যাচ করতেই পারবো। সেটা তো আসার কথা এবং এসে যাওয়ার কথা, এবং ডেফিনেটলি তদন্ত নিশ্চয়ই গেছে। তারপরে স্পার্ম ডিটেকশন, ফাইনালি যেটা আজকে রেপ বলে যে কথাটা বলা হচ্ছে, একবার যদি আমরা স্পার্ম ডিটেকশন করতে পারি, আমরা নিশ্চিতভাবে এবং নিখুঁতভাবে আমরা রেপিস্টের কাছে পৌঁছে যাব। সুতরাং সেটা কি রিপোর্ট এসছে, স্পার্ম কি ডিটেকশন হয়েছে? ঠিক। সবচেয়ে বড় কথা এই জিনিসটাই কিন্তু একই প্রশ্ন বারে বারে আমাদের, এই তথ্য প্রমাণ লোপাট, সিন অফ ক্রাইম অল্টারেশনস, এখানে বেশি কিছু নেই। এগুলো নিয়ে বারবার ডাইভার্ট করে দেওয়ার কোনো জায়গা নেই। সমস্ত কিন্তু মূল তথ্য প্রমাণ লুকিয়ে আছে এখনো, আবার সেই ফরেনসিক স্যাম্পল এন্ড স্পেসিমেন। আমি দেবজিতের কাছে, দেবজিৎ, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, এত দেরি কেন? এই তো ডক্টর বললেন যে মানে এসে যাওয়া উচিত, কেন এত দেরি হচ্ছে, কি কারণ? আমি কয়েকটা কথা বলবো। মানুষের মনে তো কিছুই এখনো ধোঁয়াশা হয়ে যাচ্ছে। বিশ্বদা, কয়েকটা কথা বলবো, একটু সময় দেবেন। মাননীয় মন্ত্রী আছেন, উনি জানেন আমি একটা মেমোর কথা উল্লেখ করছি, যেটা কিনা প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে গিয়েছিল। মেমো নাম্বার 394/1 উইদিন দ্য ব্র্যাকেট 1 ডিআইজি এসিবি C/262/2023, যেটা ফরওয়ার্ড করেছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই ঘোষবাবুর বিরুদ্ধে, প্রিন্সিপাল। কি নিয়ে হয়েছিল? যেটা ফরেন্সিক বিশেষজ্ঞ ডাক্তারবাবু প্রফেসর সাহেব যেটা বললেন, সেটা হচ্ছে লোকটা কি করে মারা গেছে, ভিকটিম, সেইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি খুন হয়েছি কি হয়নি সেটা নিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি কেন খুন হয়েছি, আমাকে কেন খুন করা হয়েছে, তার মোটিভ
দুটো আলাদা। কিভাবে খুন হয়েছে একটা, সেটা ফরেন্সিক বলবে, কিন্তু আমাকে খুন করা কেন হয়েছে কিছু জেনে ফেলেছিলাম নাকি, কি কি হয়েছিল? ফরেন্সিক মেডিসিনের ডাক্তারবাবু আছেন, মন্ত্রী নিজে বসে আছেন, বাকি আন্দোলনকারী সেটা তো ডাক্তাররা অন্য রয়েছেন। কথা। আমি বলি সেটা তো অন্য না না, কথা। অন্য কথা নয়, এটাই আসল কথা। কারণের পেছনে কারণ। 30/12/2022 একটা মেমো ইস্যু হয়েছিল এই আরজি কর মেডিকেল কলেজেরই। কোথা থেকে? না, ডিপার্টমেন্ট অফ থেকে, আপনাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের কাছে একটা মেমো গেল, বলা হলো একটা ওয়ার্কশপ হবে, এই আবার সেই ওয়ার্কশপ হবে, 5-6টা ফ্রেশ ডেড বডি চাই, ফ্রেশ তাজা তাজা 5টা ফ্রেশ ডেড বডি ডিপার্টমেন্ট থেকে চলে গেল ওই ডিপার্টমেন্টে, এবং সেখানে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হলো। হয়ে যাওয়ার পরে, ওয়ার্কশপের পরে সেগুলোকে পাঠানো হলো কোথায়? না, মর্গে। এই ফরেন্সিকের ডাক্তারবাবুরাই তার ফরেন্সিক রিপোর্ট বার করলেন এবং সেই রিপোর্ট ক্যালকাটা পুলিশকে দিলেন 12 তারিখে। আপনি ভাবতে পারেন একটা রাজ্যের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দুর্নীতি কোন জায়গায়? আমার কনসেন্ট ছাড়া, আমার পরিবারের কনসেন্ট ছাড়া আমার মৃতদেহের CBI উপরে কি করছে? চুরি চালাচ্ছেন অন্যরা। না না না, সিবিআই তো তখন জানতে না, এই রিপোর্টটা তো এসিবি আজকে দেয়নি, 23 সালে দিয়েছিল। এই রিপোর্ট পাওয়ার পরে রাজ্য সরকার কি করেছে? এই রিপোর্টের এরপরেও যে জয়মাতারা মেসার্স জয়মাতারা, সর্বত্র জয়মাতারা কোম্পানি, আজকে আরজি করে যারা কাজ করেছেন, যারা কাজ করেন তারা বলতে পারবেন, কার পার্কিং থেকে শুরু করে মেডেল কেনা অবধি প্রত্যেকটা জায়গায় এই জয়মাতারা একের পর এক কাজকর্ম করেছে, এবং প্রত্যেকটা জায়গাতে ভেন্ডারদের 20% কমিশন দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে 10%। আমি একটা স্পেসিফিক না না, প্রশ্ন একদম করছি। specific তদন্ত এই মামলা- মানুষ জানতে এই চাইছে মামলা- দুর্নীতির দিকে। এই দুর্নীতির মামলা আমি অবশ্যই মানছি। আমি আবার বলছি, আমি মানছি। এই দুর্নীতিটি হয়েছিল, আমরা সেই মামলা আমি মানছি দুর্নীতি হয়েছে। সেটা জেনে আমাদের কিন্তু ধারণা, ঘটনা হচ্ছে যে এই আমাদের যে ধারণা সেটা মানুষ তো জেনে জানতে ফেলার চাইছে। জন্যই, ডাক্তারবাবুরা আমাদের বলছেন ধারণা সেইটা জেনে ফেলার জন্যই, তার কিয়দংশ জানার জন্যই ডাক্তারবাবুদের একাংশের মধ্যে একজন হয়তো মারা গেছেন, আরো অনেকের জীবন স্টেক, মানে সমস্যা। আজকে 14 দিন হয়ে গেল, 14 দিন, ঠিক আছে, আমি যদি খুব ভুল না করি, সন্দীপ ঘোষকে টানা 14 দিন সিবিআই আমি সিবিআই নই, এখানে সিবিআই অ্যাডভোকেট নই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ এবং আমি একজন আইনজীবী, এবং আমি সেখানে জানি যে রাজ্য সরকার 2023-এ অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের রাজ্যের ডিআইজি যে চিঠি দিয়েছেন সেটা নিয়ে আমি একদম ঠিক সেটা জেনে ফেলার জন্যই হয়তো এসব হয়েছে। আরো মেমো আছে। একজন আপনি একজন সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষটাই জানতে চাইছি যে তদন্তের শেষ কবে, বিচার কবে হবে। মধুজা, আমি আপনাকে জানতে চাইবো যে এই যে এটার মধ্যে হঠাৎ করে রাজনীতি ঢুকে পড়লো, একটা খুন, মৃত্যু, ধর্ষণ, নারকীয় ঘটনা, যেভাবে রাজনীতি ঢুকলো, সাধারণ মানুষ কি সরে যাচ্ছে মনে হচ্ছে? যে কোনো ঘটনা যেটা কোনো সিস্টেমকে প্রশ্ন করে সেটা কখনো অরাজনৈতিক হতে পারে না, নির্দলীয় হতে পারে কিন্তু অরাজনৈতিক হতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ মানুষ কি সরে যাচ্ছেন? না, সাধারণ মানুষ সরেননি। গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ রাস্তাতেই আছেন, বিভিন্ন ফর্মে বিভিন্ন ভাবে আছেন। এবং এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে কথাটা আসছে না, রাজনীতি ঢুকে যাচ্ছে কিনা, আসলে প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে কোন দিকে আন্দোলনের গতিমুখটাকে নিয়ে যেতে চাইছে। আমাদের সিপিআইএম এর খুব পরিষ্কার প্রথম দাবি হচ্ছে নির্যাতিতার বিচার চাই। আমাদের দ্বিতীয় যা দাবি আছে, এর পরের যা যা দাবি আছে, সেগুলো হচ্ছে আরজিকর কাণ্ড যা আছে সেই আরজিকর কাণ্ডে তদন্ত হতে হবে, এবং সেই তদন্তটা ওই নাটক ছেড়ে বিচার করো, আরজি করে মাথা ধরো। আসল গল্পটা হচ্ছে মাথা ধরতে হবে। মাথা না ধরলে পরে, এই যে দিদি বলছিলেন না যে একটা হচ্ছে একটা মানে ভয় করছে, একটা ট্রমার মধ্যে আছেন, এই ট্রমাগুলো কোনোদিন কাটতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তো ওয়ার্ক প্লেস ভায়োলেন্স। রাজ্যের মন্ত্রী আছেন, আমি প্রশ্ন করতে চাই যে আমাদের রাজ্যে বিশেষত মেডিকেল কলেজগুলোর কথাই যদি বলি, উনি তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী, কতগুলো কলেজে বলুন তো জিএস ক্যাশ, আইসিসি এগুলো অ্যাক্টিভলি আছে? আইসিসি কি রোল প্লে করে? আইসিসির যে রোল প্লে করা উচিত সে রোল আইসিসি প্লে করে কি করে না, এইটা দেখার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। সরকার যদি এইটা দেখার দায়িত্ব নেন, তাহলেই আমার মনে হয় ক্যাম্পাসের সুরক্ষার জন্য পুলিশ, সিআইএসএফ
এগুলো অনেক গৌণ হয়ে যেতে পারে। একদম। চন্দ্রিমাদি, অনেকগুলো প্রশ্ন। না, প্রথমেই আমি ধন্যবাদ জানাই বিশ্ব তোমাকে, কারণ সবার কথা শোনার পরে তারপরে আমার কাছে প্রশ্ন তুমি করছো। আমি প্রথমেই বলি যে ডক্টর মন্ডল যে আন্দোলনের সাথী হয়েছেন, আমরা আন্দোলনকে সবসময় সমর্থন করে এসেছি। সরকার কোনো সময় বলেনি যে আন্দোলনকে সমর্থন করছে না। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলনকে আমরা সমর্থন করি, তাদের কারণটাকেও আমরা সমর্থন করি, কিন্তু তাদের কাছে অনুরোধ করেছেন কাজে যোগ দিতে। যে কথা ডক্টর গুহ বলেছেন যে অনেকে ভাবছেন যে আরজি করে যাব কি যাব না, পেশেন্ট আমি, আমার চিকিৎসার আমি সুযোগটা পাবো কি পাবো না, সেই জায়গা থেকে যাতে সেই মানসিকতা থেকে মানুষকে সরিয়ে আনা যায়, ডাক্তার হিসেবে সেই কর্তব্যটা যদি পালন করে সেটা অনুরোধ করেছেন। ওদের আন্দোলন অবশ্যই সঠিক আন্দোলন, এবং যে নারকীয় ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানাবার ভাষা নেই আমাদের কারুর। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ধিক্কার জানিয়েছেন এই নক্কারজনক ঘটনাকে। এবার যে কথাগুলো উঠছে, পুরো ঘটনাটা এখন সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে নিয়েছে, কিন্তু বলতে হবে এটা মনে রাখতে হবে যে কেউ অ্যাপ্লিকেশন করেনি, সুমোটো সুপ্রিম কোর্ট ঘটনাটার সম্পর্কে তাদের বিচার ব্যবস্থার মধ্যে সেটাকে নিয়ে এসেছে। এবার গোটা ব্যাপারটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে। সিবিআই, একটু মনে রাখতে হবে 9ই অগস্ট ঘটনা ঘটেছে। সিবিআই 13 তারিখে সিবিআই কে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই এর কাছে সমস্ত তথ্য দিয়ে দিতে পুলিশকে, এবং সেই মতো 13 তারিখেই হ্যান্ড ওভার করা হয়ে গেছে। এবং তারপর সেই একই অর্ডার যেটা মাননীয় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সিবিআই এর ইনভেস্টিগেশন, সেটা সুপ্রিম কোর্ট সেটাকে রিটেন করেছে, এবং গোটা ব্যাপারটা সিবিআই এর কাছে। এবার প্রশ্ন হলো যে সিবিআই কতটা এগিয়েছে, এতদিন ধরে যে গেল তাতে সিবিআই এর এগোনোর জায়গাটা কতটা, সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছুক সবাই, সাধারণ মানুষ ইচ্ছুক। দেবজিৎ বলল যে আমি সিবিআই এর আইনজীবী নই, আমি সিবিআই এর পক্ষে আসিনি, ব্যাপারটা তা নয়। আমিও তো কলকাতা পুলিশের আইনজীবী নই, কিন্তু কোথাও কিছু হলে সেটা তো আমাকেই জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন সিবিআই কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, তখন সিবিআই এর কার্যকলাপটা তো কেন্দ্রীয় সরকারকেও তার জন্য তার বক্তব্য বলতে হবে। সুতরাং সেটাকে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। এই এতদিন হয়ে গেল সিবিআই কিন্তু চায়নি কিছু এবং বলেনি কিছু, অর্থাৎ কতটা এগিয়েছে বলেনি। একটা এনভেলাপে, ক্লোজড এনভেলাপ যেটা দেয়া হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট যেদিন চেয়েছিলেন তার একদিন পরে যখন মামলাটা আবার উঠেছিল তখন সেই এনভেলাপ তারা দিয়েছেন, এবং পরেরটা আবার বোধহয় সম্ভবত 5 সেপ্টেম্বর হিয়ারিং ফিক্সড আছে। ওরা হয়তো জানাবে কি জানাবে না, যেটা করবে সেটা আমি ওই বিচারের ব্যবস্থার ওটার মধ্যে আমি ঢুকছি না, কারণ আমার সেই কখনো ক্ষমতা নেই আমি সেইটার ভেতরে ঢুকি। তো আমার একটাই আমাদের বক্তব্য, আমরাও তো বিচার চাই, এবং সেটা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, দের ইজ নো মানে ডাউট অ্যাবাউট ইট। সুতরাং জাস্টিসটা তাড়াতাড়ি দিতে হবে। তার জন্য আমরাই তো আওয়াজ উঠিয়েছি যে ক্যাপিটাল পানিশমেন্টের দরকার, আমরাই তো বলছি যে আমরা বিল আনবো, আমরাই তো বলছি বিশেষ অধিবেশন হবে, এবং মঙ্গলবারে আসছে, বিশেষ অধিবেশন বসছে এবং বিল আনা হবে। বিলটা নিশ্চিতভাবে এই ধরনের ঘটনার চরমতম শাস্তি হোক, সেটা আমরা চাইছি এবং বলছি। দিদি, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে আপনারা তো এর আগেও কমপ্লেন পেয়েছেন, আমি মেমো উল্লেখ করলাম, গাদা কমপ্লেন গেছে,
সরকারি এবং বেসরকারি তরফে কমপ্লেন গেছে, ওনাকে একবার সরিয়ে নেওয়া হয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ, আবার প্রাইজ পোস্টিং এখানে। একজন এই ধরনের দুর্নীতিগ্রস্ত, চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত লোকের নামে বা অ্যালিজলি যাকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে তার আন্ডারে কেন এইরকম একটা দেবজিৎ, হসপিটালকে আমি রাখা একটা হয়েছিল কথা, I যেখানে join বায়ো issue। ম্যানেজমেন্টে তুমি কিন্তু প্রায়- মূল জায়গা না, মূল জায়গাটা এটাই। এই আমাদের ধারণা এই জাস্টিস দিদি, আমাদের ধারণা এই জিনিসটি ও জেনে গেছিল বলেই মেয়েটিকে খুন হতে হয়েছে। who was raped or murdered, No. whatever will be the Raped, result, I do murdered, not know. killed. কিন্তু তুমি সরে যাচ্ছ। না, আমি ব্যাপারটা সরছি না। ওটা আরেকটা দিক। আমি একটা জিনিস ওটা বলতে আরেকটা চাইছি যে দিক। রাজ্য সরকারের তুমি যেটা বললে, পৃষ্ঠপোষকতায় আমি জানি না এখানে একজনকে ডাক্তারবাবুরা আড়াল বসে করছেন, আছেন, বারবার এখানে আড়াল করছেন। ডাক্তারবাবুরা বসে আছেন, আমি ডাক্তারবাবুরা ডাক্তার কি বলবেন? নই। আমার কিছু প্রশ্ন আছে দিদি legal আপনার fact- কাছে। এক মিনিট, তোমারটাও আমি নিশ্চয়ই বলবো, আই রেসপেক্ট ইউ। আমি এই যে ডাক্তারবাবুরা বসে আছেন, ও যে বললো যে ওয়ার্কশপের জন্য একটা একদম। আমাদের মানে ফ্রেশ বডি চাই, আমার পাঁচটা, মনে হয় হ্যাঁ, উনি একদম। ভালো মেমো বলবেন, নম্বর আছে। কারণ Forensic- এখানে forensic- বডি ওরকম করে forensic- হয় না। হয় না তো, উচিত Body- নয়, সেটা ডক্টরবাবু। দিয়েছিলেন। বডি তো দেবে, সেটা বডি দিয়েছিলেন। ডোনেট করে, এইভাবে দেওয়া যায় না, Fresh body- সেইটাই এক মিনিট, বলছি। তিনি বলতে পারবেন, সেটাই আমি বলছি। এক্সপার্ট। সেটাই তো তুমি দেওয়া যায় না। করে নিচ্ছ কি করে? বলুন। সেটাই How তো do দেওয়া you যায় না। infer? দেবজিৎ, তুমি হ্যাঁ। ইনফার করে নিচ্ছ কি আমি করে? বলছি তো, ওটা নিয়ে কি হয়ে করে যাবে। বলছি 10 জানুয়ারি ডক্টর দাস, 2023, এই 3টে 21 এই ডক্টর ব্যাপারটা দাস, কিন্তু ডক্টর এই দাস। ব্যাপারটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হচ্ছে। একটা কথা, মেডিকেল ইনস্টিটিউশনে একটা ডেড বডি কিভাবে ব্যবহার হবে সেটা সম্পূর্ণ আলাদা নিয়ম একটা সাধারণ হাসপাতালে কি হয়। আমরা দিয়েছি একটা জিনিস ব্রেন সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি, ইএনটি, সেটা কিন্তু ওয়ার্কশপ দিয়েই হবে এবং সেটা ডেড বডির ওপরেই প্র্যাকটিস করে। ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য মেডিকেল সায়েন্স, নর্মালি এগুলো আনক্লেমড বডি, যেগুলো মেডিকেল একদম। বডি নয়। জাস্ট একদম। লেট মি ফিনিশ আনক্লেম বডি ছাড়া অন্য বডিতে হতে পারে না। হতে পারে না। হ্যাঁ, বলুন। লেট মি ফিনিশ প্লিজ। হ্যাঁ। কিন্তু মেডিকেল বডিতে যেহেতু ফ্রেশ অনেক সময় আসে, সেহেতু যদি দেখি আমাদেরতে ইনভেস্টিগেশনের কোনো প্রবলেম নেই, এই ইস্যুটা যে অ্যাক্সেস হয়েছে তার প্রপারলি রেকর্ডেড আছে, সুতরাং আমরা কিন্তু